আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা রয়্যালিটি চ্যাপ্টারের ক্লাস 3। শুরুতে আমরা প্রবলেম 4 নাম্বার ম্যাথটি সমাধান করব। কোশ্চেনটা আছে এভাবে আমাদের শুরুতেই বলা হচ্ছে দ্য ইস্টার্ন কলোরিজ লিমিটেড লিজড এ কোলফিল্ড ফ্রম হতে সি লিমিটেড। তাহলে সি লিমিটেড হতে ইস্টার্ন লিজ নিচ্ছে, তার মানে ইস্টার্ন হলো গ্রহীতা আর সি হতে ফ্রম হতে সি হতে লিজ নিচ্ছে, তাহলে সি হলো দাতা। এই অঙ্কের মেন পয়েন্ট হলো এখানে ফার্স্ট টাইম তোমাকে বুঝে নিতে হবে কে যারা গ্রহীতা আর কে যারা দাতা। তাহলে বলা হচ্ছে ইস্টার্ন কলোরিজ লিমিটেড লিজড এ কোলফিল্ড ফ্রম মানে হতে সি হতে ইস্টার্ন গ্রহণ করছে, তাহলে ইস্টার্ন হলো গ্রহীতা আর সি হলো দাতা। অ্যাট এ রয়্যালিটি টাকা 6 পার টন, এটাকে বলা হয় অ্যাকচুয়াল রয়্যালিটি। প্রতি টনে 6 টাকা রয়্যালিটি দিতে হবে, এটা অ্যাকচুয়াল রয়্যালিটি। উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 8,000, সর্বনিম্ন 8,000 টাকা ভাড়া প্রতি বছর পরিশোধ করাই লাগবে। পার অ্যানাম অ্যান্ড পাওয়ার টু রিকুভড ইচ ইয়ার শর্ট ওয়ার্কিং, এই পাওয়ারটাই হচ্ছে অঙ্কের মেন পয়েন্ট। পাওয়ার টু রিকুভড ইচ ইয়ার শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়্যালিটিজ অফ দ্য নেক্সট 3 ইয়ার্স। তাহলে এই নেক্সট 3 ইয়ার এটা মানে হলো পাওয়ার টু রিকুভড, ঘাটতি উঠানোর সুযোগ হলো নেক্সট 3 ইয়ার, এর অর্থ হলো পরবর্তী 3 বছর। দ্যাট মিন যে বছরে ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ থাকবে। তাহলে যে বছরে আমাদের ঘাটতি হবে তারপরে 3 বছর এই ঘাটতি উঠানোর সুযোগ দেওয়া হবে। তাহলে এর অর্থ হলো যে বছরে ঘাটতি হবে তারপরে 3 বছর, প্রত্যেকটা ঘাটতি এখানে স্বতন্ত্র। তাহলে যখনই ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ পাবা। যদি ঘাটতিটা 13 সালে হয় তারপরে 3 বছর সুযোগ, 12 সালে হলে 12-র পরে 3 বছর সুযোগ, এভাবে 14 সালে যদি ঘাটতি হয় তারও পরে 3 বছর সুযোগ থাকবে। এভাবে প্রত্যেকটা ঘাটতি এখানে স্বতন্ত্র। তাহলে নেক্সট 3 ইয়ার বা ফলোয়িং 3 ইয়ার বা সাবসিকুয়েন্ট 3 ইয়ার বললেই যখনই ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ থাকবে। ওকে, ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক, যদি ধর্মঘট হয়, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট শর্ট ওয়ার্কিং ইফ এনি উড বি রিডিউস প্রপোর্শনেট। এটা একটা ব্যতিক্রম অঙ্ক, খুব মনোযোগ দেয় এই জায়গাটায়। বলছে শর্ট ওয়ার্কিংটা কি হবে? উড বি রিডিউস প্রপোর্শনেট, আনুপাতিক হারে কমে যাবে টু টাইম অ্যাকচুয়াল ওয়ার্ক। গত ক্লাসে এখানে বলা ছিল মিনিমাম রেন্টটা আনুপাতিক হারে কমবে। ম্যাক্সিমাম অঙ্কেই বলা থাকে মিনিমাম রেন্ট আনুপাতিক হারে কমবে। এই একটাই অঙ্ক ব্যতিক্রম আছে যেখানে বলছে শর্ট ওয়ার্কিংটা আনুপাতিক হারে কমবে। তাহলে এইটা খেয়াল রাখবে, এখানে মিনিমাম রেন্ট কমাইতে বলছে নাকি শর্ট ওয়ার্কিং কমাইতে বলছে। বলেছে শর্ট ওয়ার্কিং উড বি রিডিউস প্রপোর্শনেট, শর্ট ওয়ার্কিংটা রিডিউস হবে, হ্রাস পাবে আনুপাতিক হারে। তাহলে আমাদের যে ঘাটতি হবে, যে বছর স্ট্রাইক থাকবে ওই বছরের শর্ট ওয়ার্কিংয়ের টাকাটাকে আনুপাতিক হারে কমিয়ে আমরা মিনিমাম রেন্টটা বের করব। এবার বলছে দ্য অ্যানুয়াল আউটপুট ওয়ার অ্যাজ ফলোস, ইয়ার আছে, টন আছে। 11 সাল থেকে 16 সালগুলোর আউটপুট দেওয়া রয়েছে। 15 সালে স্ট্রাইক আছে ফর 3 মান্থ, 15 সালে 3 মাস স্ট্রাইক আছে। তাহলে কার বইতে অঙ্ক করতে বলছে সেটা এখন আমরা পাইনি, আর রিকোয়ারমেন্টও বাকি সেটাও পাইনি। এই যে বলা হচ্ছে রাইট অফ রয়্যালিটি, শর্ট ওয়ার্কিংস অ্যান্ড লিজর অ্যাকাউন্ট, লিজর ল্যান্ডলর্ড এক কথা, লিজর মানে হলো দাতা, তার মানে দাতার খতিয়ান করতে বলছে, দাতার খতিয়ান করতে বলছে। কার বইতে অঙ্ক করতে হবে এটা কিন্তু বলে দেয়নি। তো দাতার খতিয়ান কে করে বলো তো তোমরা একটু? গ্রহীতা। তাহলে দাতার খতিয়ান করতে বলছে, তার মানে অঙ্কটা হলো গ্রহীতার বইতে, ইস্টার্ন কলোরিজ লিমিটেডের বইতে। তাহলে লিজর বা ল্যান্ডলর্ড এক কথা, অথবা যদি বলতো সি লিমিটেডের খতিয়ান করো, সি লিমিটেড, এই লিজরটাই হচ্ছে সি, তাহলে সি লিমিটেডের খতিয়ান করো, তার মানে সির খতিয়ান কে করবে? ইস্টার্ন করবে, তাহলে এটা গ্রহীতার বইতে। তাহলে দাতার খতিয়ান করব মানে অঙ্কটা মূলত গ্রহীতার বই। আর যদি গ্রহীতার খতিয়ান করতে বলে তখন বুঝে নিতে হবে এটি দাতার বই। কারণ মনে করো তোমরা এই যে আমার কাছে পড়ো, তো আমি আমার খাতায় কিন্তু তোমাদের নাম লিখে রাখি যে অমুকের কাছে এটা পাবো বা এটা পাওয়া গেছে, আর তোমরা মনে করো আমার নাম লিখে রাখো, তাহলে আমি কি, আমি হচ্ছে তোমাদের কাছে আমি টাকাটা পাবো। তাহলে আমি তো আমার খাতায় তো আর আমার নাম লিখবো না, আমার খাতায় কার নাম থাকবে? তোমাদের নাম। তেমনভাবে লিজরের খতিয়ান চাইছে, তাহলে লিজর মানে সি, তাহলে সির খতিয়ান করব, তাহলে কার বইতে? ইন দ্য বুকস অফ ইস্টার্ন, তাহলে ইস্টার্ন সির খতিয়ান করবে আর সি আবার ইস্টার্নের খতিয়ান করবে। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কার বইতে সেটা সরাসরি বলা নাই, কি কি করতে হবে এটা বলা আছে। রয়্যালিটির খতিয়ান করো,
শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান করো, লিজারের খতিয়ান করো। লিজর মানে হচ্ছে ল্যান্ডলর্ড, তাহলে ল্যান্ডলর্ডের খতিয়ান মানে সির খতিয়ান করো। তাহলে এই সি হলো ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের খতিয়ান করো মানে অঙ্কটা হচ্ছে স্টার্নের বইতে করো, ইন দ্য বুকস অফ স্টার্ন। তাহলে এই যারা গ্রহীতার বইতে অঙ্ক করতে বলছে, তাহলে এই যারা গ্রহীতার বইতে অঙ্ক করতে হলে, এই লেজার করতে হলে শুরুতেই আমাদের একটি টেবিল করে নিতে হবে। এটাকে বলা হয় অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। লেজারের জন্য আমাদের কোনো জাবেদা শেখা লাগবে না, আমরা খুব সহজ টেকনিকেই লেজারটা শেখাই দিব, একেবারে ইজি উপায়ে তোমাদেরকে আমি লেজারটা শেখাই দিব। আমরা গত ক্লাসেও শিখেছিলাম। তাহলে শুরুতেই ইস্টার্ন কলোরিজ লিমিটেড, অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। তো এখানে যতগুলো ইয়ার থাকবে সারি হবে তার থেকে একটা বেশি। ইয়ার আছে 3, 4, 5, 6, সারি কাটো একটা বেশি, 7টা। সারি 7, কলাম টোটালে 9টা হয়। কলামগুলো হলো ইয়ার, আউটপুট, অ্যাকচুয়াল, রয়্যালিটি, মিনিমাম রেন্ট। শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে 4টা ঘর হয়, সাফার, রিকুপ, ল্যাব, সিএব অ্যান্ড পেমেন্ট। শুরুতেই ইয়ারগুলো প্রশ্ন থেকে উঠাই নিবা, তাহলে 11 থেকে 16 পর্যন্ত পুরো উঠাই নাও। আউটপুট প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে অলওয়েজ, এটা দেখে দেখে উঠাই নাও। অ্যাকচুয়াল রয়্যালিটি হবে প্রতি টনে 6 টাকা রয়্যালিটি দেওয়া হয়, প্রতি টনে। 1 টনের জন্য যদি 6 টাকা রয়্যালিটি হয় তাহলে আউটপুট করছে 600, তাহলে 600 গুণ 6 টাকা, তারপর 1250 গুণ 6 টাকা। এই প্রত্যেক আউটপুটের সাথে 6 টাকা গুণ করলেই পেয়ে যাবো অ্যাকচুয়াল রয়্যালিটি। তাহলে প্রত্যেক আউটপুটের সাথে আমরা 6 টাকা গুণ করলেই পেয়ে যাব অ্যাকচুয়াল রয়্যালিটি। বলো এই অ্যাকচুয়াল রয়্যালিটি পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওকে। মিনিমাম রেন্ট প্রতি বছরে সমান হয়, কিন্তু এই 15 সালের মিনিমাম রেন্টটা ভিন্ন হবে। 15 সালের মিনিমাম রেন্ট বলেছে শর্ট ওয়ার্কিং আনুপাতিক হারে কমবে, এই নিয়মে মিনিমাম রেন্টটা আমরা টেবিলের নিচে বের করব। তাহলে শুরুতেই মিনিমাম রেন্ট 8000, এটি সবার সমান, বাট 15 সালের মিনিমাম রেন্টটা আমরা ভিন্নভাবে বের করব। তাহলে এটা টেবিলের নিচে দেখাই দিচ্ছি কিভাবে বের করব। তাহলে টেবিলের নিচে এভাবে দেখাই দিবা মিনিমাম রেন্ট ফর মিনিমাম রেন্ট, এটা নোট দিয়ে দিবা। তাহলে মিনিমাম রেন্ট ফর 2015। খেয়াল করব, যদি এটা মনে করো নাই, এখন অ্যাকচুয়াল রয়্যালিটি 4800, মিনিমাম রেন্ট সব বছর যেভাবে 8000 দিতে হচ্ছে, যদি আমাদের 15 সালেও 8000 দিতে হতো তাহলে কত টাকা সাপার্ড হতো, ঘাটতি হতো কত? তাহলে 4800 আয় করেছো, মিনিমাম 8000 দিতে হবে, তাহলে কত টাকা ঘাটতি হচ্ছে? এই যে সাপার্ড হতো 3200, এটাই কিন্তু শর্ট ওয়ার্কিং ঘাটতি। তাহলে এই যে ঘাটতিটা বলেছে আনুপাতিক হারে কমবে, শর্ট ওয়ার্কিং রিডিউস প্রপোর্শনেট, তাহলে পুরো 3200 টাকা, এই ঘাটতিটা কত দিনের ঘাটতি? এটা পুরো 1 বছরের ঘাটতি। এখন স্ট্রাইক ছিল কত মাস? 3 মাস। তাহলে এই যে 3 মাসের এই যে ঘাটতিটা বহন করা লাগবে না, যে কয় মাস স্ট্রাইক ছিল বলেছে মিনিমাম রেন্টটা আনুপাতিক হারে কমবে, তাহলে এই 3 মাসের মিনিমাম রেন্ট দেওয়া লাগবে না, তাহলে মিনিমাম রেন্ট দিতে হবে কত মাসের? 9 মাসের। তাহলে খেয়াল করব, এই যে সাফার্ডের ঘরে যে টাকাটা বসে, সাফার্ডের ঘরে যে টাকাটা বসে আর এই যে অ্যাকচুয়াল রয়্যালিটি, এই দুটো যোগফলটাই কিন্তু আবার মিনিমাম রেন্ট মিলে। তাহলে এই বছরের মিনিমাম রেন্টটা বের করতে হবে এইভাবে, প্রথমেই সাফার্ডটা বের করে নিতে হবে, অ্যাকচুয়াল রয়্যালিটির সাথে এই সাফার্ড যোগ করলেই হবে মিনিমাম রেন্ট। তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি কত? 4800, আর সাফার্ড বা শর্ট ওয়ার্কিং কত হবে? নর্মালি দেখা যাচ্ছে 3200, এটা কীভাবে পাওয়া যাচ্ছে? 8000 মাইনাস 4800। যদি তোমাকে মিনিমাম 8000 টাকাই দিতে হতো তাহলে তোমার ঘাটতি হতো এই 3200 টাকা। এখন এই 3200 তোমাকে বহন করতে হবে না, বলেছে শর্ট ওয়ার্কিং রিডিউস প্রপোর্শনেট, শর্ট ওয়ার্কিংটা আনুপাতিক হারে কমে যাবে। তাহলে 3 মাস স্ট্রাইক ছিল, তাহলে এই 3 মাসেরটা কমে যাবে, তাহলে দিতে হবে কয় মাসের? 9 মাসের। তাহলে এই 3200 এটা 12 মাসের ঘাটতি, তাহলে ভাগ 12 আর দিতে হবে 9 মাসের, গুণ 9 সমান সমান। তাহলে এখানে কত টাকা আসছে দেখো, 4800 প্লাস, তাহলে এটুকু কত আসে একটু বলে দাও তো? 8000 বিয়োগ 4800, 3200কে ভাগ 12 দাও, গুণ 9 দাও। বত্রিশশো ভাগ 12 গুণ 9 কত আসছে?
2400। তাহলে এই টোটাল হলো 7200। এটাই হচ্ছে আমাদের মিনিমাম রেন্ট হবে, এটাই মিনিমাম রেন্ট হবে। তাহলে এই অঙ্কটা ব্যতিক্রম। গত ক্লাসে বলা ছিল মিনিমাম রেন্ট আনুপাতিক হারে কমবে, সেই অঙ্ক আমরা এইভাবে করেছিলাম। এই যে 8000 টাকা, তাহলে এটা 12 মাসের মিনিমাম রেন্ট, তাহলে ভাগ 12 আনুপাতিক হারে কমবে। 3 মাস স্ট্রাইক, তাহলে 9 মাসে দিতে হবে, এইভাবে গুণ 9 করছিলাম। কিন্তু এখানে বলছে শর্ট ওয়ার্কিং আনুপাতিক হারে কমবে, তাই এই শর্ট ওয়ার্কিংয়ের কাজটা এইভাবে করলাম। তাহলে শর্ট ওয়ার্কিং মানে ঘাটতি। তাহলে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি আছে 4800, মিনিমাম কত দিতে হবে? যদি মনে করো আমাদের মালিক এই পাওয়ারটা না দিত, এই যে ঘাটতি উঠানোর সুযোগটা না দিত, শর্ট ওয়ার্কিংটা আনুপাতিক হারে কমাইতে না বলতো, তাহলে মিনিমাম কিন্তু 8000 দিতে হতো। এইটা চিন্তা করে ঘাটতিটা বের করে নিবা। তাহলে যদি মিনিমাম 8000 দিতে হতো, ঘাটতি কত হইতো? এই যে 3200 টাকা। কিন্তু মালিক বলছে এই ঘাটতি 3200 তোমাকে দেওয়া লাগবে না, এটা আনুপাতিক হারে রিডিউস প্রপোর্শনেট, আনুপাতিক হারে কমবে। তাহলে কয় মাস স্ট্রাইক ছিল? এই যে 3 মাস। তাহলে এই 3 মাসের টাকা কমে যাবে ঘাটতিটা। তাহলে আগে ঘাটতিটা বের করছে কিভাবে? 8000 থেকে এই 4800 বিয়োগ করে। তাহলে ফলাফল এই 3200, এটা ঘাটতি। এই ঘাটতিটা বলেছে আনুপাতিক হারে কমবে, তাহলে ভাগ 12, 3 মাসের ঘাটতি দেওয়া লাগবে না, তাহলে দিতে হবে 9 মাস, গুণ 9, ফলাফল 2400। তাহলে অ্যাকচুয়ালি ঘাটতি হওয়ার কথা ছিল 3200, বাট তোমার ঘাটতি বহন করা লাগছে 2400। তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি আর ঘাটতি মিলেই হচ্ছে মিনিমাম রেন্ট হয়। বলো বুঝেছো কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে হবে, এটা ব্যতিক্রম অঙ্ক। সবগুলো অঙ্কতেই বলা থাকে মিনিমাম রেন্ট আনুপাতিক হারে কমবে, আর এইটাই শুধুমাত্র একমাত্র অঙ্ক বলেছে শর্ট ওয়ার্কিং আনুপাতিক হারে কমবে। কনসেপ্টটা ক্লিয়ার হলে একটু বলো বাকিরা। তাহলে এই 7200 আমরা মিনিমাম রেন্টে বসাই দিলাম। ওকে, এবার স্বাভাবিক অঙ্ক। তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি মানে তুমি আয় করছো 3600 টাকা, মিনিমাম 8000 টাকা দিতেই হবে তোমাকে। তাহলে এখানে ঘাটতি কত টাকা? 4400 টাকা। তাহলে এই যে সাফার্ড হলো 4400। এই দেখো এই 4400 আর এই 3600 অ্যাকচুয়াল, এই দুটো মিলেই কিন্তু আবার 8000 মেলে, তাই না? আমরা এইভাবেই বের করেছি, অ্যাকচুয়াল আর সাফার্ড মানে শর্ট ওয়ার্কিং ঘাটতির টাকা যোগ করেই এই মিনিমাম রেন্টটা বের করছি 7200 টাকা। তাহলে প্রথম বছরে 4400 টাকা সাফার্ড। রিকুপ মানে ঘাটতি উঠানো। কখন রিকুপড হয়? যখন বেশি আয় করতে পারি। কোনো বছরে যদি বেশি আয় হয় তখন সেটা রিকুপড হবে। ল্যাপসড মানে ঘাটতি বন্ধ করা। কখন বন্ধ হবে? যখন আর সুযোগ থাকবে না। এখানে কিন্তু সুযোগ আছে, নেক্সট 3, ঘাটতি উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর। তাহলে আমাদের এই 11 সালের ঘাটতি উঠানোর সুযোগ পরের 3 বছর, তার মানে 12, 13 অ্যান্ড 14, এই 14 সাল পর্যন্ত সুযোগ পাবো আমরা। সিএফ মানে ব্যালান্স, ঘাটতির ব্যালান্স, এই 4400 বসে যাবে। পেমেন্ট পরিশোধ, পেমেন্ট করতে হয় অ্যাকচুয়াল রয়্যালিটি আর মিনিমাম রেন্ট দুটির মধ্যে যেটি বড় সেটি পেমেন্ট। তাহলে 8000 টাকা পেমেন্ট। কোনো বছরে বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করো, যতক্ষণ না বুঝবা ততক্ষণ বুঝাই দিব। 12 সালে 7500 আয় করছো, মিনিমাম 8000 দিতে হয়, তাহলে আবারও ঘাটতি। কত টাকা ঘাটতি? 500 টাকা ঘাটতি। রিকুভড হবে না, যখন বেশি আয় করতে পারি তখন রিকুভড হয়। ল্যাপসড হবে না, সুযোগ এখনও শেষ হয় নাই। তাহলে ঘাটতিতে ছিল 4400, আবার নতুন ঘাটতি 500, তাহলে 4900 মোট ঘাটতি। পেমেন্ট করব বড় টাকাটা, তাহলে বড় কত? এই যে 8000, তাহলে পেমেন্ট 8000 টাকা। পরে আবার দেখো 13 সালটা বোঝো, 9000 টাকা আয় করছি, দিতে হবে মিনিমাম 8, তাহলে 1000 টাকা এবার বেশি আয় করছি। তাহলে বেশি আয় করলে কি হবে? বেশি আয় করলে রিকুভড হবে। তাহলে 1000 টাকা রিকুভড, সাফার্ড নেই, ঘাটতি নেই। ঘাটতিতে মোট আছে 4900, তো বেশি আয় মাত্র 1000, তাহলে পুরো 1000 টাকায় রিকুভড হবে। মনে রাখবা ঘাটতির থেকে বেশি কখনো রিকুভড হয় না। মালিক সুযোগ দেয় অনলি ঘাটতিটাই উঠায় নি, আর শুধু ঘাটতিটুকুই রিকুভ করা যায়। তাহলে এই 1000 টাকা রিকুভড, ল্যাপসড হবে না। তাহলে সিএফ ব্যালেন্স ছিল 4900, তার মধ্যে 1000 টাকা আমরা রিকুভ করে ফেলেছি, তাহলে আর ব্যালেন্স আছে কত? 3900। তাহলে আমাদের ঘাটতির ব্যালেন্স থেকেই রিকুভড হয়, আবার ওটার থেকেই ল্যাপসড হয়। তাহলে 4900 থেকে 1000 রিকুভড হয়ে গেছে, ব্যালেন্স আছে 3900। পেমেন্ট বড়টা করতে হয়, তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি 9, মিনিমাম 8, এই দুটির মধ্যে যেটি বড় সেটি পেমেন্ট। তবে এই বড়টার থেকে রিকুভ করা হয়, তাহলে এই রিকুভটা বাদ দিয়ে হবে পেমেন্ট। তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8000ই থাকছে, পেমেন্ট করে দিবই 8000 টাকা। পরের বছর দেখো 10,800 টাকা আয় করছো, দিতে হবে 8000। এই বছরটা খুব মনোযোগ দাও। তাহলে 2800 টাকা বেশি আয় করলাম, তাহলে আমার ঘাটতিতে আছে মোট 3900,
তাহলে এখানে ছাপাড হয়নি, রিকুভড আছে। বেশি আয় তো রিকুভড, বেশি আয় 2800, তাহলে পুরো 2800 ধরেই রিকুভড হয়ে যাবে, কারণ আমাদের মোট 3900 ঘাটতি আছে। ঘাটতির থেকে বেশি কখনো রিকুভড হবে না, ঠিক আছে? অঙ্কে কোনো লাভ নেই, এটা মাথায় রাখবা। তাহলে আমরা 2800 টাকায় রিকুভ করে নিলাম। এখন দেখো প্রথম যে 12 সালের যে ঘাটতি ছিল এর সুযোগ কত সাল পর্যন্ত ছিল? এই যে 14 সাল। তাহলে 11 সালের ঘাটতিতে 4400 টাকা ছিল, এই 4400-র মধ্যে রিকুভড হয়েছে কত দেখো? 1000 আর 2800, 3800 রিকুভড হয়েছে। তাহলে এখনও কত টাকা আছে? 600 টাকা। তাহলে এই ঘাটতি উঠানোর কি আর কোনো সুযোগ আছে বলো তো সবাই? সুযোগ নাই, তাহলে এটা ল্যাপসড হয়ে যাবে। পরবর্তী 3, তাহলে 11-র ঘাটতি উঠানোর সুযোগ 12, 13 অ্যান্ড 14 পর্যন্ত, এরপরে কোনো সুযোগ নাই। যেহেতু সুযোগ শেষ হয়ে যাচ্ছে তাহলে এই ঘাটতিটা ল্যাপসড করে দিতে হবে। তাহলে এই 600 টাকা হয়ে যাবে ল্যাপসড। কিন্তু পরের 500 টাকার আবার সুযোগ আছে, কিন্তু 12 সালের এই ঘাটতি উঠানোর সুযোগ 15 সাল পর্যন্ত। প্রত্যেকটা ঘাটতি এখানে স্বতন্ত্র, যখনই ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ পাবো, নেক্সট 3, পরবর্তী 3 বছর। তাহলে ব্যালেন্স থাকবে 3900 থেকে 2800 বাদ, আবার 600 বাদ, তাহলে ব্যালেন্স থাকছে এই 500 টাকা। পেমেন্ট করব বড়টা, তাহলে বড়টার থেকে রিকুভটা বাদ দিয়ে হবে পেমেন্ট। 10,800 থেকে 2800 বাদ দিলে 8000 টাকাই থাকছে, তাহলে পেমেন্ট হবে 8000 টাকা। 15 সালে অ্যাকচুয়াল রয়্যালিটি আছে, আয় করেছি 4800, মিনিমাম দিতে হবে 7200। তাহলে এখানেও ঘাটতি, কত টাকা ঘাটতি দেখো তো একটু? বিয়োগ করে দাও। 2400, তাহলে 2400 টাকা সাফার ঘাটতি। এখন খেয়াল করো এই 12 সালের যে 500 টাকা ঘাটতি ছিল এর সুযোগ কতদিন? 12 সালের ঘাটতির সুযোগ কতদিন? 13, 14 অ্যান্ড 15। তাহলে 13, 14, 15, এই 15-র পরে আর কোনো সুযোগ থাকছে না। তাহলে কি হয়ে যাবে? রিকুভ তো হচ্ছে না, তাহলে কি হবে বলো তো? ল্যাপসড হয়ে যাবে। গুড। তাহলে এই 500 টাকার আর কোনো সুযোগ নাই। 12-র ঘাটতির উঠানোর সুযোগ পরে 3 বছর, 13, 14 অ্যান্ড 15 পর্যন্ত। যেহেতু 15 সালে আমরা পুরো ঘাটতি উঠাইতে পারছি না, তাহলে ল্যাপসড হয়ে যাবে। তাহলে 500 ল্যাপসড। ব্যালেন্স থাকবে 500 ছিল, 500 থেকে ল্যাপসড হয়ে গেল, ব্যালেন্স 0। এখন নতুন বছরে আবার 2400 ঘাটতি হয়েছে, এই ব্যালেন্সটা থেকে যাবে, এই 2400 এই ব্যালেন্স, কারণ এরপরে আবার সুযোগ আছে আমাদের 3 বছর। পেমেন্ট করে দিব বড়টা, তাহলে বড়টার থেকে রিকুভ বাদ, এখানে রিকুভড হয়নি, তাহলে বড় 7200, তাহলে পেমেন্ট হবে এই 7200 টাকা। পরে আয় করেছি 9600, আর আমাদের ঘাটতির ব্যালেন্স আছে, এই মিনিমাম রেট 8000, তাহলে 1600 বেশি আয় করছি। এখন ঘাটতিতে আছে কত টাকা? 2400, তাহলে পুরো ঘাটতি উঠছে না, তাহলে এখানে সাপার্ট হবে না, 1600 বেশি আয়, তাহলে 1600 হবে রিকুভড। 800 টাকা কি ল্যাপসড করে দিবা? এই যে ঘাটতি 2400 আছে তার থেকে 1600 রিকুভড হইলো, আর 800 কি ল্যাপসড করবা? এখনো সুযোগ আছে, অঙ্ক শেষ। ব্যবসা প্রতিষ্ঠান তো রানিং, তাই না? অঙ্ক একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য হয়, বাট প্রতিষ্ঠান তো চলমান। তাহলে এখানে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে মানে যে 16 সালে ল্যাপসড করে দিব এমনটা না, সুযোগ আছে, ব্যালেন্স থেকে যাবে। তাহলে এখানে ল্যাপসড হবে না, কারণ আমাদের 15 সালে ঘাটতি উঠানোর সুযোগ আবার পরবর্তী 3 বছর, 16, 17, 18 পর্যন্ত সুযোগ আছে। অঙ্ক এখানে শেষ, বাট ব্যবসা তো রানিং। তাহলে এখানে আমাদের ব্যালেন্স থেকে যাবে 800 টাকা। 2400 ঘাটতি থেকে 1600 টাকা রিকুভড হয়েছে, 800 টাকা এখনও ঘাটতির ব্যালেন্স থেকে যাবে। পেমেন্ট করব বড়টা, তাহলে 9600 থেকে 1600 বাদ দিলে তাহলে থাকছে আমাদের 8000, পেমেন্ট 8000ই হবে। ওকে, টেবিলটা কমপ্লিট হলো। এই টেবিলটাই হচ্ছে মেন, টেবিলটাই মেন। এরপর খতিয়ান, আমরা গত ক্লাসে যেমনটা বলছিলাম জাবেদা ছাড়া খুব সহজেই একটা টেকনিকের মাধ্যমেই খতিয়ানটা শিখাইছিলাম তোমাদের। ওই টেকনিকটা মনে রাখলেই তোমাদের জাবেদা করা লাগবে না। ওকে, টেবিলে কারো কোনো আর সমস্যা থাকলে বলতে পারো। ওকে, তাহলে নেক্সট লেজারে চলে যাব। তাহলে প্রথমে রয়্যালিটি অ্যাকাউন্ট, ছক কাটো, চলমান জেড ছক। তো খতিয়ান, রয়্যালিটির খতিয়ান করার টেকনিকটা হলো এমন, এই যে অ্যাকচুয়াল রয়্যালিটির টাকাটা, তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি এটি বসবে। অ্যাকচুয়াল রয়্যালিটি কী নামে বসবে?
অ্যাকচুয়াল রয়্যালিটি ল্যান্ডলর্ড নামে বসবে, তো ল্যান্ডলর্ডের নাম হচ্ছে সি, তাহলে সি লিমিটেড নামে ডেবিটে বসবে, আর ওই টাকায় ইনকাম সামারি নামে ক্রেডিট হবে, ইনকাম সামারি নামে ক্রেডিট। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমাকে গাদা গাদা জাবেদা করা লাগবে না, কারণ এক এক বছরে নিম্ন 3টে জাবেদা হয়, সর্বোচ্চ 5টা পর্যন্ত জাবেদা হয়, তাহলে 5 বছর যদি হয় 3 5 15টা জাবেদা তো মিনিমাম হবেই। তাহলে এই জাবেদাগুলো তোমার করা লাগবে না, এই কথাটা মনে রাখতে হবে। রয়্যালিটির খতিয়ান মানে অ্যাকচুয়াল রয়্যালিটি ল্যান্ডলর্ড নামে, ল্যান্ডলর্ড মানে সি, সি লিমিটেড নামে ডেবিট হবে, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট হবে। কারণ রয়্যালিটি একটা ব্যয়বাচক হিসাব, প্রতি বছরে বন্ধ হয়ে যায়। তাহলে 2010 সাল, তাহলে শুরুতেই সি লিমিটেড নামে অ্যাকচুয়ালের এই 3600 টাকা ডেবিটে বসবে, তাহলে ব্যালেন্সেরও ডেবিট। ওই টাকাটাই ইনকাম সামারি নামে ক্রেডিট হয়ে যাবে, তাহলে 3600, তাহলে ব্যালেন্স নীল হয়ে গেল, ব্যালেন্স নীল হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বছর। তাহলে এবার সেমভাবে 12 সাল, তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি টাকা আছে 7500, তাহলে সি লিমিটেড ল্যান্ডলর্ড নামে ডেবিটে 7500, ব্যালেন্স 7500, ওই টাকায় ইনকাম সামারি নামে ক্রেডিট। বলো একে আর করানো লাগবে রয়্যালিটির খতিয়ান? ওকে, আমি যখন অফলাইন ব্যাচ পড়াই তখন এই যে একটা ইয়ার বুঝাই দিই, বাকিরা ওরা নিজেরাই করে, আমি বসে থাকি। তো আশা করি তোমরাও পারবা। এভাবেই চলবে প্রত্যেকটা বছর, 16 সাল পর্যন্ত এভাবেই চলবে। শেষ। এবার করব শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান। শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান মনে রাখবা, এই টেবিল দেখেই মনে রাখবা। শর্ট ওয়ার্কিং তো সাফার্ড, রিকুভড আর ল্যাপসড, এই 3 ঘরটা বসবে। তো সাফার্ড ডেবিটে বসে আর বাকি দুইটাই ক্রেডিট হয়। এটা তো ব্যালেন্স, ব্যালেন্সের কোনো জাবেদা হয় না, মানে খতিয়ানও আসবে না, ওই ব্যালেন্সে ওই ফিগারগুলোই পাবো আমরা। তাহলে প্রথমে হেডলাইন লিখে রাখবা একটু, এটা কিন্তু পরীক্ষায় লেখা যাবে না, এটা তোমাদের মনে রাখার স্বার্থে আমি লিখে দিচ্ছি হেডলাইনে। তাহলে সাফার্ড বসবে সি লিমিটেড নামে, ল্যান্ডলর্ড নামে ডেবিটে বসবে, রিকুভড সি লিমিটেড নামে ক্রেডিটে বসবে, আর ল্যাপসড ইনকাম সামারি নামে ক্রেডিটে বসবে। তাহলে সাফার্ড ডেবিট আর বাকি দুটি ক্রেডিট। তাহলে শুরুতেই 11 সালে দেখো সাফার্ডে আছে 4400, তাহলে 4400 সি লিমিটেড নামে ডেবিট, রিকুভডেও নাই, ল্যাপসডেও নাই, দ্যাট মিনস 11 সাল শেষ। 12 সালে কি আছে? আবার সাফার্ডেই আছে, তাহলে এটা চলবে এইভাবে। তাহলে আবার সি লিমিটেড নামে ডেবিটে 500, তাহলে ব্যালেন্স 4900, রিকুভডেও নাই, ল্যাপসডেও নাই, তার মানে 12 সাল শেষ। 13 সাল সাফার্ডে নাই, রিকুভডে আছে 1000, তাহলে সি লিমিটেড নামে ক্রেডিটে 1000 টাকা, তাহলে ব্যালেন্সে 3900। এরপর 14 সাল, তাহলে 14 সালে রিকুভডে আছে, ল্যাপসডেও আছে, তাহলে রিকুভডও ক্রেডিট হয়, ল্যাপসডও ক্রেডিট হয়, তাহলে রিকুভ সি লিমিটেড নামে ক্রেডিট 2800, আর ল্যাপসড ইনকাম সামারি নামে ক্রেডিট 600, তাহলে ব্যালেন্স থাকবে আর 500। এটা কি হইল? 3900 থেকে 2800 বাদ দিলে কত থাকছে? 1100 না? 1100। এটা 1000-এর জায়গায় 1100 হবে, ঠিক করে নিও একটু, বিয়োগফলটা ভুল করছে। এভাবে এবার 15 সাল, সাফার্ডে টাকা আছে 2400, তাহলে সাফার্ড সি লিমিটেড নামে 2400 ডেবিট, তাহলে ব্যালেন্সে 2900। ওই বছরে আবার ল্যাপসডে টাকা আছে, ইনকাম সামারি নামে ক্রেডিট 500, তাহলে ব্যালেন্স 2400ই থাকলো। 16 সাল রিকুভডে আছে, তাহলে সি লিমিটেড নামে ক্রেডিট বসবে 1600, তাহলে ব্যালেন্স 800 থেকে যাবে। এখানে এই ব্যালেন্স যেটা আছে দেখো ওইভাবেই থাকবে। হ্যাঁ, শেষ হলো। তাহলে শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান কমপ্লিট হলো। ল্যান্ডলর্ড লিজরের খতিয়ান চাইছে, তার মানে লিজর মানে ল্যান্ডলর্ড বা সি লিমিটেড। তাহলে এটা করার নিয়ম হলো, এটা মোট 4টা ঘর দেখতে হয়। অ্যাকচুয়াল রয়্যালিটি নামে ক্রেডিটে বসে, রয়্যালিটি নামে ক্রেডিট। এরপরে সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট। এরপরে হলো রিকুভড, এটাও শর্ট ওয়ার্কিং নামে এটা ডেবিট হবে। আর পেমেন্ট তো এটি ক্যাশ নামে ডেবিট হবে। এটা প্রতি বছর বন্ধ হয়ে যাবে, কারণ পাওনাদারকে প্রতি বছরের টাকা প্রতি বছরে পরিশোধ করা হয়, তাহলে এটিও বন্ধ হয়ে যাবে। তো শুরুতে 11 সাল, এই 4টা ঘরের মধ্যে সব ঘরে টাকা থাকবে না, তো শুরুতে অ্যাকচুয়াল রয়্যালিটি এটা অলওয়েজ থাকবে,
তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি নামে তোমার বসবে ক্রেডিট 3600, তাহলে ব্যালেন্সেরও ক্রেডিট। এবার এই সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট 4400, মোট 8000। রিকুপডের ঘরে দেখো টাকা নাই, রিকুপডে নাই তাই হচ্ছে না। এবার পেমেন্টে আছে 8000, তাহলে এটি ক্যাশ নামে বসবে ডেবিট, পেমেন্ট ক্যাশ নামে হবে ডেবিট। তাহলে ব্যালেন্স এই যে 8000 ক্রেডিট ছিল, ডেবিট হয়ে গেল 8000, ব্যালেন্স নীল হয়ে গেল। এই খতিয়ানটা এভাবেই চলবে প্রতি বছর। সেমভাবে 12 সাল, তাহলে রয়্যালিটি নামে 7500, অ্যাকচুয়ালের টাকাটা ক্রেডিট। সাপার্টের ঘরে 500 আছে, তাহলে এটা শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট। এরপরে পেমেন্টের ঘরে টাকা আছে, ক্যাশ নামে ডেবিট, ব্যালেন্স নীল হয়ে গেল। 13 সাল এভাবেই চলবে, তাহলে অ্যাকচুয়ালে টাকা আছে 9000, তাহলে রয়্যালিটি নামে ক্রেডিট 9000। এবার সাপার্টে টাকা নাই, এবার আছে রিকুপডে, তাহলে রিকুপডে 1000, এটাও শর্ট ওয়ার্কিং নামে বসবে, তো ডেবিট, শর্ট ওয়ার্কিং নামে ডেবিট। আর পেমেন্টের ঘরে টাকা আছে, ক্যাশ নামে ডেবিট। পারবা না বাকিটা? ওকে, তাহলে হোমওয়ার্ক থাকছে এই অঙ্কটাই আবার করবা, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এবং ব্যতিক্রম অঙ্ক। এটা প্রশ্ন কঠিন হলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে, আর স্টুডেন্টরা ভুল করে এগুলোতে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।